আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এদিকে এলেন যে বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এদিকে পানি জমে যাবে, তখন গাড়ি নিয়ে যেতে সমস্যা হবে। তাছাড়া রাত হয়ে গেলে মা টেনশন করবে। রিফাত গাড়ি থামিয়ে শোভার দিকে তাকালো। তোমার মুড অফ কেন? কি হয়েছে? এই জন্য গাড়ি থামিয়েছেন? রিফাত মাথা দুলালো। কি হয়েছে? কিছু না, তাড়াতাড়ি গাড়ি চালান, বৃষ্টি কিন্তু বাড়ছে। আগে আমার প্রশ্নের জবাব দাও, জবাব না পেলে গাড়ি ছাড়বো না। আরে এসব কি কথা, জোর করবেন এখন? করব। বলো তোমার মন খারাপ কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? শোভা মেজাজ খারাপ করে বলল, হ্যাঁ পেয়েছি। এখন কি কথা ফিরিয়ে নেবেন? রিফাত তার আয়ত চোখ নিয়ে শোভাকে দেখছে। যতদূর মনে পড়ে তোমার কষ্ট লাগবে বা মন খারাপ হবে এমন কিছু আজ বলিনি আমি। শোভার দৃষ্টিতে রাগের আভাস। অবশ্যই বলেছেন। আপনি শুরুতেই আমাকে অপমান করেছেন বন্ধুদের সামনে। অপমান করেছি? কিভাবে? বড্ড জ্বালাচ্ছেন কিন্তু। আমি আর কথা বাড়াতে চাইছি না, প্লিজ চলুন, রাত বাড়ছে। শোভা অস্থির হলো। রিফাত সিটে মাথা হেলান দিয়ে পুনরায় প্রশ্ন করে, কোন কথা বলেছি? কিসে তুমি কষ্ট পেলে বলো প্লিজ। বললাম না বলবো না। শোভা গোয়ারের মতো মাথা নাড়ে। তাহলে গাড়িও চলবে না। বেশ, আপনি থাকুন তাহলে, আমি নেমে গেলাম। রিফাতকে অপ্রস্তুত করে দিয়ে শোভা ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে গেল। হতচকিত রিফাত বোকা বনে গেল। তড়িৎ গতিতে গাড়ি থেকে নেমে গেল। তাকিয়ে দেখল শোভা ততক্ষণে কয়েক কদম এগিয়ে গেছে। এরই মধ্যে ভিজে গেছে মেয়ে। রিফাত দৌড়ে গিয়ে শোভার হাত ধরল। এসব কি বোকামি মেঘা? এই বৃষ্টির মধ্যে এভাবে গাড়ি থেকে নেমে পড়ার কোনো মানে হয়? শোভা ঝাঁকুনি দিয়ে হাত ছাড়াতে চাইল। ছাড়ুন, আমি একাই চলে যেতে পারবো, আপনার সাথে যাব না। রিফাত কোনো কথা না বলে শোভাকে টেনে নিয়ে এলো গাড়ির কাছে। এই বৃষ্টি রাতে ভেজা কাক হয়ে তুমি বাড়ি যাবে? আর ইউ ম্যাড? হ্যাঁ আমি পাগল, তো আপনার কি? আপনি কেন বাধা দিচ্ছেন? আমি কে আপনার? হ্যাঁ, হলেও তো হতে পারতাম বউ। এতক্ষণে রিফাতের কাছে শোভার অভিমানের কারণটা স্পষ্ট হলো। বুঝতে পেরেই রিফাতের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল। হ্যাঁ ঠিকই তো, তুমি তো আমার হলেও হতে পারো বউই। এতে এত রাগের কি আছে? আমি তো সত্যি কথাই বলেছি ওদের। হ্যাঁ তাই তো, রাগের কি আছে? আমি তো রাগিনি। কেন রাখবো? কার উপর রাখবো? আপনার উপর। কোন অধিকারে? বৃষ্টির পানিতে শোভার চেহারা ভিজে একাকার। বৃষ্টির পানি পড়ে ওর মুখ চোখে অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে পাচ্ছে। রিফাত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। ভিজে গেছে রিফাতও। ঠান্ডা জলের ধারায় ওর শরীর কাঁপছে মৃদু। তবুও শোভার বৃষ্টিতে ভেজা চেহারার আকর্ষণ কাটাতে পারছে না। রিফাত আঙ্গুল দিয়ে শোভার ভেজা ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিয়ে ফিসফিস করল, হবু স্বামীর অধিকারে রাগ করতে পারো, এমনকি প্রেমিকের অধিকারেও অভিমান করতে পারো, আমি কিছু মনে করবো না। শোভার শরীর খানিকটা কেঁপে উঠল রিফাতের স্পর্শে। আমার বইয়ে গেছে আপনার উপর রাগ করতে। রিফাত শোভার গালের উপর রেখা আঁকে। কিন্তু তুমি যে রাগ করে ফেলেছো, আর আমার তোমার এই রাগটা ভীষণ ভালো লাগছে, ভীষণ রকম ভালো। বলতে বলতে রিফাত শোভার গালে অধর ছোঁয়ায়। শোভার গায়ে যেন বিদ্যুৎ স্পর্শ করে এমন ভাবে কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে বলে উঠল, এই কি করছেন আপনি? রিফাতের অধর তখন শোভার অধরের খুব কাছাকাছি। সে মদিরা পান করা কণ্ঠে বলে উঠল, তোমার অভিমান ভাঙাচ্ছে, তুমি কি রাগ করবে প্রিয়? প্রিয় সম্বোধনে শোভা যেন জমে গেছে। মাথা নাড়িয়ে মানা করবে এই শক্তিটুকুও নেই। রিফাত ওর নিরাপত্তাকে সম্মতি ধরে নিয়ে খুব ধীরে ধীরে শোভার নরম অধরে অধর নামিয়ে আনলো। শোভার ভীষণ লজ্জা লাগছে। শরমে আধমরা হয়ে সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। অন্ধকারে কোনো কিছু দৃষ্টিগোচর না হলেও সে যেন খুব দারুণ কিছু দেখছে, এমনই তার মুখের ভাব। ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করলেও বারবার কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে যাচ্ছে। কিসের থেকে কি হয়ে গেল এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। হজম হওয়া অনেক দূরের কথা। হয়তো কোনো স্বপ্ন দৃশ্য ছিল, এমনটা ভেবে হাতে চিমটি কাটলো। ব্যথায় কোকিয়ে উঠে বুঝলো সমস্ত ঘটনাই বাস্তবেই ঘটেছে। মনটা চড়ুইয়ের মতন ছটফট করে উঠল। অপরদিকে রিফাতের অবস্থাও একই। শোভার মতোই ভাবছে কি করে ফেললো এটা। তার মতো ছেলে এমন কিছু করেছে এটা ভেবেই মাথা ঘুরে উঠছে।
সত্যিই কি সে এমন কিছু করেছে? অজান্তেই হাতটা চলে গেল অধরে। দৃশ্যটা আবারও চোখের সামনে ভেসে উঠতেই রিফাতের কান দুটো উষ্ণ হয়ে গেল। লজ্জাও কম পাচ্ছে না, তাই তো লজ্জা লুকাতে মন দিয়ে গাড়ি চালাতে লেগেছে। আর মাঝে মাঝে আর চোখে কিংবা গাড়ির রিয়ার ভিউ মিররে শোভাকে দেখে নিচ্ছে। লজ্জা বনত শোভাকে দেখতে কি যে মিষ্টি লাগছে সেটা বলে বোঝানো যাবে না। মেয়েটা যে ইচ্ছে করেই অন্যদিকে মুখ ফিরিয়ে আছে সেটা বেশ বুঝতে পারছে সে। অথচ রিফাতের ইচ্ছে করছে গাড়ি থামিয়ে এক নজরে শোভাকে দেখতে, কিন্তু জানে সেটা সম্ভব না। শোভা তাহলে সত্যি সত্যি গাড়ি থেকে নেমে যাবে ভেবেই মিটমিটিয়ে হাসল রিফাত। আপনি হাসছেন কেন? আচমকা শোভার আক্রমণে দিশেহারা বোধ করে রিফাত। মুখের হাসি মিলিয়ে নিল দ্রুত। কেন বলো তো, হাসা কি অপরাধ? সাথে সাথে শোভার মুখ গম্ভীর হলো। সেটা বলিনি, এই মুহূর্তে এভাবে হাসার মানে কি সেটা বোঝার চেষ্টা করছি। সব হাসির মানে খুঁজতে হবে কেন? ঠিকই বলেছেন। একটা কথা বলি, আজ যা হলো মোটেও ঠিক হয়নি। এসবের জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, আর চুপ ছিলাম বলে আবার অন্য কিছু ভেবে বসবেন না। রিফাত ফিক করে হেসে দিল, শোভার দিকে তাকিয়ে বলল, আমি বুঝি প্রস্তুত ছিলাম? কি যে আজব কথা বলো না। এসব অনুভূতি কি বলে কয়ে আসে? আমিও কি জানতাম এমন কিছু করব? তাছাড়া আমি অন্য কিছু ভাবিনি, আসলে ভাবার মতো সুযোগই পাইনি। একা থাকলে হয়তো ভাবতাম, এখন তো তুমি আছো, ভাববার দরকার কি? শোভার গালে লালিমার আভাস। অসভ্য। রিফাত আতকে উঠল। কাকে বললে? আমাকে? এখনো তো অসভ্যতা কিছুই দেখায়নি, বিয়ে হলে টের পেতে। শেষের কথাটা খুব মিহিস্বরে উচ্চারণ করলো রিফাত। শোভা খানিকটা কেঁপে উঠল, আর কিছু বলার সাহস হলো না তার। রিফাত বড্ড সাহসী হয়ে উঠছে আজকাল, কথার লাগাম নেই। কি বলতে কি বলবে সেই ভয়ে চুপ করে রইল। বাকি পথটা দুজনেই চুপ। বাসা থেকে কিছু দূরে রিফাত গাড়ি থামায়। নামো, এসে গেছি, এরপরে আর যাওয়া উচিত হবে না আমার। শোভা চুপচাপ নেমে গেল। রিফাত পিছু ডাকে, শোনো, জীবনে যা ঘটে তা নিয়ে কখনো আফসোস করতে নেই। স্মৃতি হিসেবে জমা হচ্ছে সবই। কোনো একদিন হয়তো এই স্মৃতি মনে করে ঠোঁটের কোণায় হাসি ফুটবে। কথাটা শেষ করে রিফাত দাঁড়ায় না, গাড়ি নিয়ে চলে গেল। শোভা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। দরজা খুলে দিল বিভা। বোনকে আপাত মস্তক দেখে তার ঠোঁটের কোণে চোরা হাসি। চোখ নাচিয়ে জানতে চাইল, বৃষ্টিতে ভিজে এত রাতে কোথা থেকে এলি আপা? শোভা কিছু না বলে চুপচাপ নিজের কামরায় ঢুকে গেল। শুকনো কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকবে সেই সময় বিভা বলল, অবস্থা তো সুবিধার লাগছে না আপা। তুই দেখি প্রকৃতির বৃষ্টির সাথে সাথে প্রেমের বৃষ্টিতে ভিজে একাকার। শোভা অগ্নিঝরা বৃষ্টিতে বিভাকে দেখল। এত পাকা কথা বাদ দিয়ে আমার জন্য এক কাপ চা বানান, ভীষণ ঠান্ডা লাগছে আমার। বিভা মুখ বাঁকায়। আমার ঠেকা পড়ছে। বাবা মা আমাদের দেখে শুনে রাখতে তোমাকে দায়িত্ব দিয়ে গেছে। তোমাকে দেখতে আমাদের না, বুঝলে? বাবা আগে বাড়ির থেকে আসুক, তারপর তাকে বলছি সব। তার মেয়ে কি কাণ্ড করেছে। শোভা কথা না শোনার ভান করে গোসলে ঢুকে গেল। গোসল করে বেরুতেই দেখলো বিভা দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। শোভা ভ্রু কুঁচকে তাকালো। কি চাই? এরকম সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? কি চাইবো? তোমার জন্য চা বানিয়েছি, সেটা দিতে এলাম। বিভা টেবিলে রাখা চায়ের কাপ দেখালো। ও থ্যাঙ্কস রে, চাটা সত্যিই দরকার ছিল। মা ফোন করেছিল, তোমাকে চাইলো, আমি বললাম। কি বললি? আমি কেবল ঘরে ফিরলাম এটা বলে দিয়েছিস? শোভা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল। বিভা মুচকি হাসলো। না বলিনি, তুমি বাথরুমে গেছো এটুকু বলেছি। শোভার বুক থেকে যেন ভারী পাথর সরে গেল, এমন ভাবে শ্বাস ফেলল। এত ভয় পাচ্ছ কেন আপু? তুমি কারোর সাথে ছিলে? আর ছিলে কোথায়? কোথায় আবার থাকবো? বন্ধুদের সাথে ছিলাম। আসার সময় বৃষ্টি শুরু হলো আর আটকে গেলাম। শোভা তোতলায়। ছোট বোনের চোখে চোখ রাখতে পারে না। মনে হয় চোখ তুলে তাকালেই ও সব বুঝে ফেলবে। নিজেকে বাঁচাতে শোভা রেগে যায়। বিভা জিভ বের করে ভেঙচি কাটে। সে কথা চা বানাতে বলার সময় মনে ছিল না? না ছিল না, এখন মনে পড়লো। যা পড়তে বল। যাচ্ছি যাচ্ছি। চলে যেতে যেতে আবার ফিরে এলো বিভা। ভাইয়া কেমন আছে? আগে তো
তোমার খবর নিতে আমাকে ফোন দিত মাঝে মাঝে। এখন তোমাকে পেয়ে আমাকে একদমই ভুলে গেছে। ভাইয়াকে বলে দিও, দিস ইজ নট ফেয়ার। শোভা চমকে উঠে জানতে চাইল, কোন ভাইয়া? কার কথা বলছিস? যার সাথে তুমি বৃষ্টিতে ভিজে এলে। শোভা বিভার দিকে বোকার মতো হাঁ করে তাকিয়ে থেকে বলল, কার সাথে ভিজে এলাম? এসব কি কথা বিভা? ইস নেকা, কিচ্ছু জানে না, বোঝে না। বিভা, শোভা চেঁচিয়ে উঠতেই বিভা পালিয়ে দরজার কাছে দাঁড়ায়। ভয় দেখিয়ে সত্য গোপন করা যায় না, বুঝলে? তাছাড়া আমাকে ভয় দেখিয়ে চুপ করাতে পারলেও বাকিদের চুপ করাবে কি করে? তোমার ঠোঁটের অবস্থা দেখেছো? না দেখলে দেখো কি অবস্থা করেছো ঠোঁটের। বলেই ছুটে চোখের আড়াল হলো বিভা। শোভা হতবিহ্বল হয়ে গেল। ভীত হয়ে ঠোঁটে হাত দিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। না বুঝতে পেরে দ্রুত দৌড়ে আয়নার সামনে দাঁড়িয়েছে। শরীরের সমস্ত রক্ত যেন ওর মুখে জমা হয়েছে। ছোট বোনের সামনে এমন লজ্জা পেতে হবে জীবনেও ধারণা ছিল না। কি করে বুঝলো বিভা? আয়নায় তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের অথর পরীক্ষা করছে। সত্যি কি কিছু হয়েছে তার ওষ্ঠে? ছোট একটা কালচে দাগ আর খানিকটা ফুলে থাকা ঠোঁট আবিষ্কার করে তার লাজুক ভাব আরো বেড়ে গেল। আয়নার দিকে বহুক্ষণ তাকিয়ে রইল শোভা। তাকে দেখে কি সত্যি কিছু বোঝা যাচ্ছে? ছি, কি লজ্জার ব্যাপার। রিফাতের উপর ভীষণ রাগ হচ্ছে। রাগে তাতে ঠোঁট চাপতেই ব্যথায় কোকিয়ে উঠল শোভা। মনে মনে বিড়বিড় করে, এমন অসভ্যের মতন কাজ কেউ করে? লোকে দেখলে কি বলবে? রিফাত যতই রাগ করুক একদম ঠিক উপমাটা দিয়েছে তখন। শোভা মনে মনে বারবার উচ্চারণ করলো, অসভ্য অসভ্য। মজার ব্যাপার হলো অসভ্য শব্দটা উচ্চারণ করতে ভীষণ ভালো লাগছে তার। মোবাইল হাতে নিয়ে বসতেই মেসেজ এলো। আজকে সন্ধ্যাটা কি আমাকে দেবে? রিফাতের মেসেজ টের পেয়ে শোভা ঠোঁট ফুলালো। 3 দিন বাদে জনাবের হুঁশ এসেছে। এখন আবার কাব্য করে বাইরে নেওয়ার অনুমতি চাওয়া হচ্ছে। যত সব ঢং। এই কদিন কোথায় ছিল? এই যে শোভার জ্বর হলো, কোথাও একবারও তো খবর নিল না। আজ এসেছে ঢং দেখাতে। শোভা আর কোথাও যাবে না এই বদ ছেলেটার সাথে। রাগ করলে মিস করবে। তোমাকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় যেতে চাইছিলাম। অবশ্য যেতে না চাইলে তো আর জোর করতে পারি না। মেসেজ দেখে মেজাজ আরো খারাপ হলো। কোথায় দোষ করেছে তাকে টেলাবে উল্টে ভাব দেখাচ্ছে। এমন সে শুভাকে অপরাধী ঠাউরাচ্ছে। আপনি একাই যান। আপনার সাথে কোথাও যাওয়ার জন্য হাপিত্তেশ করছে না কেউ। ঠিক আছে, একাই যাব। আমি কারো তো আর কিছু হই না যে আমার কেয়ার করবে। তাই তো জ্বরে বলে কেউ একবারের জন্য খবর নেয় না, উল্টো রাগ করে থাকে। আর আমি অসুস্থ রোগী, তার রাগ ভাঙাই। আচ্ছা, ভালো থেকো। শোভা পুরোপুরি ক্লিন বোল্ড হয়ে গেল। রিফাতেরও জ্বর হয়েছিল। আশ্চর্য মানুষ তো। জ্বর হয়েছে তাকে বলবে না? শোভা কি অন্তর্যামী নাকি যে সব বুঝে ফেলবে? আপনার জ্বর হয়েছিল আমাকে বলেননি তো? তুমিও তো বলনি, তাই বলি কি আমি জানিনি? সেধে যেতে কি সব বলা যায়? আমাকে আপন ভাবলে ঠিকই জেনে নিতে। যেমন তোমার জ্বরের খবর পেয়ে আমি জেনে গেছি। তোমার পছন্দের পাস্তা বাসায় পার্সেল পাঠিয়েছি। শোভার হাত থেমে গেল। সেদিন তবে রিফাত খাবার পাঠিয়েছিল, অথচ এই বিভাটা সব প্রশংসা নিজের ঝুলিতে পড়েছে। বেশ, মানছি আমার ভুল হয়েছে। এবার বলুন কি করতে হবে আমাকে? যা বলবো তাই করবে? অফেন্সিভ কিছু না হলে চেষ্টা করব। একটা পার্সেল পাঠিয়েছি তোমার নামে। ওতে যা পোশাক আছে সেই মতো তৈরি হয়ে 4টার মধ্যে চলে এসো। আমি গাড়ি নিয়ে রাস্তার মাঝে ওয়েট করব তোমার জন্য। ব্যাস এতটুকুই? আপাতত এইটুকুই করো। রিফাত হাসির ইমোজি দিল। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ এলো। শোভা ছুটে গিয়ে দরজা খুলল। কুরিয়ারের লোক দাঁড়িয়েছিল। শোভার নাম জিজ্ঞেস করে পার্সেল দিয়ে চলে গেল। শোভা রুমে এসে পার্সেল খুলতেই চক্ষু কপালে উঠল। খুব সুন্দর টকটকে লাল রঙের একটা সুতির শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি আছে, একগাছি লাল রঙের কাচের চুড়ি। জীবনে 2 বারই শাড়ি পরেছিল সে, একবারও নিচে পড়েনি। আজ কি করবে? বিভা বাড়ি নেই। ওর পরীক্ষা শেষে ফিরতে বেলা গড়াবে।
এত সুন্দর শাড়ি দেখে মানা করতে একদমই ইচ্ছে করছে না। অনেক ভেবে শোভা ইউটিউব ওপেন করলো। কয়েকবার করে ভিডিও দেখে মনে হলো খুব কঠিন কিছু না, ও একা একা পারবে শাড়ি পরতে। 2 ঘন্টা চেষ্টা করে অবশেষে শাড়ি পরতে পেরেছে শোভা। পুরো সাজ কমপ্লিট করে আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো। ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক আর চোখের মোটা কাজলেই অনিন্দ সুন্দর লাগছে তাকে। হাতের কাছের চুড়ি টেনেছিনি কানে মৃদু তরঙ্গের সৃষ্টি করছে। নিজেকে মুগ্ধতা নিয়ে দেখা শোভা নজর ফিরিয়ে নিল। ঘড়ি দেখে চটপট ব্যাগ তুলে নিয়ে বাইরে এলো। রিফাত বলেছিল 4টের যেতে, তখন অলরেডি 4টা বেজে গেছে। শোভা দ্রুত পা চালায়। দূর থেকে এক লাল পরীকে হেঁটে আসতে দেখে রিফাতের হার্টবিট ড্রপ হলো। ও হাঁ করে তাকিয়েছিল শোভার দিকে। নেহাত শাড়িটা নিজে পছন্দ করে কিনেছিল বলে শোভাকে চিনতে পারল রিফাত। লাল শাড়িতে কি সুন্দর লাগছে শ্যামা মেয়েটাকে, ঠিক একদম তার মনের মতন। ঘোর লাগা মানুষের মতো রিফাতের আশপাশের পৃথিবী খানিক সময়ের জন্য থমকে গেল যেন। শোভা কাছে এসে কয়েকবার করে ডাকার পরও রিফাতের ঘোর কাটে না। বাধ্য হয়ে শোভাকে চিমটি কাটতে হয়। আউচ! কি হয়েছে? এত জোরে কেউ চিমটি কাটে? কতক্ষণ ধরে ডাকছি, হিসেব আছে? কোন ধ্যানে ছিলেন শুনি? কাকে ভাবছিলেন? এক লাল পরীকে দেখতে যেই তো সর্বনাশটা হলো, তাহাতে নজর আটকে গেল। শোভা গালে লালিমার ছোঁয়া, তা না দেখার ভান করে রিফাত তাড়া দেয়। ওঠো ওঠো, এখনই না রওনা দিলে দেরি হয়ে যাবে। শোভা গাড়িতে উঠে বসে জানতে চাইল, কোথায় আছি আমরা? গেলেই দেখতে পাবে। ঘণ্টাখানেক ড্রাইভের পর বেশ মনোরম পরিবেশে গাড়ি থামালো রিফাত। রেস্টুরেন্টের পিছনের নদী, সেখানে বসার সুব্যবস্থা। ফুল আর লাইটিং এর অপূর্ব কম্বিনেশনে সাজানো হয়েছে পুরো রেস্টুরেন্ট। এসো বসে সূর্যাস্তটা দেখি। আপনি মনে হয় ঢাকার একটা প্লেসেও ঘোরা বাদ দেননি, তাই না? শোভার প্রশ্ন শুনে রিফাত হাসল। আমার পানির কাছাকাছি থাকতে ভালো লাগে। ফ্রেশ বাতাস ফুসফুসকে পরিষ্কার করে। তাছাড়া এরকম পরিবেশে কিছুক্ষণ থাকলে ব্রেন স্টর্মিং ভালো হয়, নতুন নতুন আইডিয়া জেনারেট হয়। এতক্ষণে বুঝলাম আপনার দারুণ দারুণ ভিডিওর রহস্য। রিফাত জবাব দিল না। তার নজর নদীতে চলা নৌকার দিকে। শোভা তাকিয়ে দেখলো আকাশ লাল হয়ে গেছে। টুপ করেই যেন সন্ধ্যা নেমে এলো। দুইজনই চুপচাপ বসে রইল মৌনতায় ঘিরে থাকা পরিবেশে। দুজনেই নিশ্চুপ হয়ে মুগ্ধ দৃষ্টিতে পরিবেশ উপভোগ করছে। হঠাৎ একসাথে রেস্টুরেন্টের সবগুলো বাতি জ্বলে উঠতেই আলোর ঝলকানিতে চমকে উঠল শোভা। পুরো রেস্টুরেন্টে সুসজ্জিত লাইটিং, ওর ঠিক পেছনেই লাইটিংয়ে লেখা আছে শুভ জন্মদিন শোভা। হালকা মিউজিকে জন্মদিনের গান বাজছে। সারা দিন পরে শোভার মনে পড়লো আজ তার জন্মদিন ছিল। প্রতিবার মা কিংবা বাবা মনে করে তাকে উইশ করে। এবার তারা কাছে নেই, হতে পারে তাদেরও মনে নেই। অবাক ব্যাপার হলো ভাই বোন দুজনার কেউই তাকে উইশ করেনি। মজার ব্যাপার হলো শোভার নিজেরও তো মনে নেই। নিজের জন্মদিন কি করে ভুলে গেল সে? সামনে তাকিয়ে দেখলো রিফাত দাঁত বের করে হাসছে। শুভ জন্মদিন মেঘা, সারপ্রাইজ পছন্দ হয়েছে? এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো। এখানে আসার পর থেকে ভাবছিল রেস্টুরেন্টটা এমন জনমানবহীন হলো কেন, ওরা দুজন ছাড়া আর কেউ নেই কেন। এতক্ষণে বুঝলো রিফাত তারই জন্য হয়তো পুরো রেস্টুরেন্টটাই বুক করেছে। শোভার কেমন যেন হত বিহ্বল লাগছে। এসব তারই জন্য করেছে রিফাত? সে কি এত কিছু পাওয়ার যোগ্য? এত সম্মান, এত আহ্লাদ? এসো কেক কাটি। রিফাত তাকে ডাকলো। শোভা তাকিয়ে দেখলো শুভ জন্মদিন লেখা দেওয়ালের সামনে একটা টেবিলের উপর রেড ভেলভেট কেকের উপরে শুভ জন্মদিন লালপরি লেখা। শোভা অবাক হয়ে তাকিয়ে দেখছে সব। রেড ভেলভেট তার পছন্দের কেক, নিশ্চয়ই বিভা সব জানিয়েছে রিফাতকে। ওরা এগোতেই রিফাতের ইশারায় রেস্টুরেন্টের বাতিগুলো বন্ধ করে দিল। মোমবাতির আলোতে মোহনীয় এক পরিবেশ সৃষ্টি হলো। শোভার কাছে পুরো ব্যাপারটা একটা স্বপ্ন দৃশ্য মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে জেগে উঠে দেখবে সব ভ্রম। শোভা ঘোর লাগা কণ্ঠে জানতে চাইল, এত সব কি আপনি আমার জন্য করেছেন? রিফাত উচ্চ কণ্ঠে হাসল। আর কেউ আছে এখানে? অবশ্যই তোমার জন্যই সবকিছু করেছি। তুমি মনে হয় এখনো বোঝোনি তুমি আমার জন্য কি, কারণ বুঝলে আমাকে এই প্রশ্নটা করতেই না। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাও না, তাই তো? না করতে চাইলে আমার তো কিছু করার নেই। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এটাই সান্ত্বনা থাকবে। ভবিষ্যতে যাতে কোনো আফসোস না থাকে আর নিজের কাছে ক্লিয়ার থাকার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব।
শোভা চুপ করে গেল। এমন কথার পর আসলে কিছু বলার থাকে না। এই মানুষটা বারবার তাকে চুপ করিয়ে দেয়, বারবার হারিয়ে দেয়। তবুও কেন যেন মানুষটার কাছে হেরে যেতে ভালো লাগছে তার। সন্ধ্যায় বাড়ি ফিরে বাবা মাকে দেখে আর এক প্রস্ত সারপ্রাইজ হলো শোভা। বাবা মা তার জন্মদিন সেলিব্রেট করতে চলে এসেছে আজ। রাতে সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হলো। বাবা মা ভাই বোনেরা মিলে জমিয়ে আড্ডা হলো। আজমল শেখ বাড়ি থেকে ঘুরে এসে বেশ ফুরফুরে ছেলে মেয়েদের সামনে বসিয়ে তিনি জানালেন, বিভার ইন্টার পাশ করে কোথাও চান্স হওয়া পর্যন্ত ঢাকায় থাকবো আমরা। সাদা তো ততদিনে কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকে যাবে। তখন আমরা এই দুই বুড়াবুড়ি বাড়িতে চলে গেলে ও তোদের সমস্যা হবে না, বরং ছুটি ছাটায় গ্রামে গেলে তোদেরও ভালো লাগবে। ঠিক আছে বাবা, আমাদের কোনো সমস্যা নেই। কি রে সাদাত, তোর কি মত? সাদাত ঘাড় হেলিয়ে সায় দেয়, বাবার যেমন ইচ্ছে। তাছাড়াও আমরা সবাই ইউনিভার্সিটিতে গেলে বাবা মায়ের একা থাকতে হবে, সেই হিসেবে তারা যেভাবে থেকে কমফোর্টেবল করবে সেখানেই থাকবে। বাবা, আমি একটা কথা বলতে চাই। বিভা মুখ খুলল। হ্যাঁ বল না, কি বলবি? বলছিলাম কি, তোমরা এখনই ফাইনাল কোনো ডিসিশন নিও না। এতদিন পরে গ্রামে গেছো, আবার যাও, দেখো সেখানে থাকতে পারবে কিনা। যদি পারো তাহলে ভালো, না হলে আমার মনে হয় কিছু জমি বিক্রি করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে থাকতে পারি আমরা। বিভার কথা শুনে কিছুটা চিন্তিত দেখায় আজমল শেখকে। শোভা মাথা তোলায়, বাবা, আমারও মনে হয় বিভা ঠিক বলেছে। আগে ওখানে গিয়ে দেখ থাকতে পারবে কিনা। তোমাদের কথা শুনে খুশি হলাম। যা বললে সেটা যাচাই করতে আমরা আপাতত কিছুদিন যাওয়া আসার উপরে থাকবো। তোমার চাচার সাথে জমি জমা ভিটেমাটি ভাগ করার কথা বলছি, ভাগাভাগি হলে ভেবে দেখবো কি করা যায়। শোভা, বিভা, সাদাত কেউই আসলে চায় না তাদের বাবা মা তাকে ছেড়ে অত দূরে চলে যাক, কিন্তু ওরা সরাসরি বললে তারা দুঃখ পেতে পারে ভেবেই ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তাছাড়া ওদের ধারণা বাবা মা নিজেরাও ওদের ছাড়া ভালো থাকবে না। হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু একেবারে চলে গেলে তখন ফিরে আসাটা কষ্টকর হবে। তার আগে যদি কোনোভাবে রিয়েলাইজ করে তাহলে সবার জন্য ভালো হবে। পরদিন বিকেলে রেজাল্টের কথা শুনে ক্যাম্পাসে ফিরে গেল শোভা। ডিপার্টমেন্টের সর্বত্র ওর জয় জয়কার। সবচেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম হয়েছে শোভা। টিচাররা ওকে পার্সোনালি ডেকে নিয়ে এসব কথা জানিয়েছে। খুশিতে আত্মহারা শোভা প্রথম ফোনটা দিল বাবা মাকে, তারপর রিফাতকে। কিন্তু অবাক ব্যাপার, রিফাতের ফোন বন্ধ পাওয়া গেল। পরপর কয়েকবার ফোন দেওয়ার পরও একই কথা শোনা যাচ্ছে, দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। শোভার ভ্রু কুঁচকে গেল। রিফাতের হলোটা কি? ওর ফোন কেন বন্ধ থাকবে? গতকাল বাবা মা আসাতে রিফাতকে আর ফোন করা হয়নি। আজ সারা দিনও ফোন করেনি, এমনকি রিফাতও ফোন করেনি ওকে। অসুস্থ হয়ে গেল নাকি? চিন্তার ভাঁজ পড়ে কপালে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। ক্লাসের বন্ধুরা ওকে ঘিরে ধরে হইচই করছে। ভালো রেজাল্ট উপলক্ষে সবাইকে নাকি খাওয়াতে হবে। শোভাকে নিয়ে ওরা চলল ক্যান্টিনে। রিফাতের ভাবনা মাথায় রাখার সুযোগ হলো না শোভার। 3 দিন ধরে পাগলপাড়া হয়ে রিফাতকে ফোন করে চলেছে শোভা। দিন নেই রাত নেই, চোখে ঘুম নেই, কেবল ফোনটা হাতে নিয়ে অনবরত ডায়াল করছে। কার কাছ থেকে খবর পাবে তাও জানে না। রিফাতের কোনো বন্ধুর নাম্বার নেই তার কাছে। লজ্জার মাথা খেয়ে বিভাকে ফোন করে জানতে চেয়েছে, কিন্তু বিভা বলল কিছুই জানে না। এমনকি গালিবের মেসেঞ্জারেও নক দিয়েছে, কল করেছে, কিন্তু নো রেসপন্স। ভারী অস্থিরতায় পড়েছে শোভা। সারাদিন ফোন দিয়ে খোঁজ নেওয়া মানুষটা হঠাৎ করে ফোন কেন বন্ধ করবে ভেবে পাচ্ছে না। কোনো সমস্যায় পড়লো কিনা, নাকি অসুস্থ হলো ভেবে ভেবে সারা হচ্ছে। মাঝে মাঝে আদ্রিতার কথা ভেবে ভয়ও পাচ্ছে। আদ্রিতা যেমন মেয়ে, তার এত সহজে চুপ থাকার কথা না। শোভার কেমন যেন পাগল পাগল লাগে। ভালো রেজাল্ট করেছে, আনন্দ হয়েছিল, এখন ঠিক ততটাই কষ্ট হচ্ছে। ক্লাস শুরু হয়েছে, কিন্তু ক্লাস করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে দুশ্চিন্তায় কান্না করছে শোভা। কি হলো মানুষটার? ইচ্ছে করছে ওদের বাসায় ছুটে যেতে। যদিও শোভা বাসা চেনে না, কিন্তু বাবা মা তো চেনে। মাকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবে, কিন্তু এমন কাজ করা কি উচিত হবে? নিজের মুখে বিয়ের ব্যাপারে মানা করেছে শোভা, এমন রিফাতের কথা জানতে চাইবে কোন মুখে? নিজের সিদ্ধান্তে নিজেই পস্তাচ্ছে শোভা। মনে হচ্ছে বিয়ের কথা মানা করে বড্ড ভুল করে ফেলেছে, নয়তো রিফাতের খবর নিতে আজ এত দ্বিধায় ভুলতো না।
রাতে না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে শোভা। এখন দুশ্চিন্তার বদলে রাগ হচ্ছে ওর। শোভাকে এভাবে চিন্তায় ফেলে মজা নেওয়া হচ্ছে। ঠিক আছে, শোভাও দেখে নেবে কতদিন ফোন বন্ধ করে রাখে রিফাত। খুব তো ভালোবাসি ভালোবাসি বলে গলা ফাটিয়ে ফেলেছিস, এই বুঝি ভালোবাসার নমুনা? ভালোবাসলে বুঝি এরকম টেনশনে রাখতে পারতো? অভিমানের জলে নয়ন ভিজে যায় বারবার। এতটা সম্মান আর ভালোবাসা দেখানোটা কি তাহলে মেকি ছিল? এই যে জীবনে প্রথমবার শোভার জন্মদিন এতটা সুন্দর আর আলাদা করে পালন করা, শোভাকে বিশেষ কিছু ফিল করানো, এই সবই মিথ্যা ভান ছিল। এই যে এতগুলো স্বর্ণালী সন্ধ্যা উপহার দিয়েছে শোভাকে, কেন? এভাবেই ফেলে চলে যাবে বলে? ক্ষোভে দুঃখে ঘুমের মাঝেই ফুপিয়ে কেঁদে উঠল শোভা। বিড়বিড় করে চলছে, কোথায় হারিয়ে গেলেন? একবার কি বলে যাওয়া যেত না? আমি না হয় আপনাকে চাইনি, কিন্তু আপনি তো চেয়েছেন, তাহলে কেন এই অবহেলা? ঠিক সেই মুহূর্তে শোভার ফোনটা বেজে উঠল কর্কশ শব্দে। হতচকিত শোভা লাফিয়ে বিছানায় উঠে বসল। মোবাইলে চোখ পড়তেই শ্বাস আটকে এলো। রিফাতের নামটা জলজল করছে স্ক্রিনে। সত্যিই কি রিফাত নাকি চোখের ভুল? ভালো মতো চোখ রগড়ে নিল শোভা। না, রিফাতই তো। অভিমান চাকিয়ে ধরল ওকে। 3 দিন কষ্ট দিয়ে আজ ফোন করেছে, তাও এই গভীর রাতে। এখন আমিও ফোন রিসিভ করব না। অভিমান নিয়ে বসে থাকলেও মনটা আনচান করছে রিফাতের ফোন ধরার জন্য। রিফাতও অসীম ধৈর্য নিয়ে ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ না পারতেই শোভা ফোন রিসিভ করে। 3 দিন পরে মনে পড়লো আমার কথা। কোথায় ছিলেন আপনি? জানেন কত শতবার ফোন দিয়েছি আপনাকে, কিন্তু আপনাকে কেন এসব বলছি? আপনার কি কেয়ার আছে আমার প্রতি? থাকলে ফোন বন্ধ করার আগে একটাবার ভাবতেন আমি কি করব। আমার টেনশন হতে পারে, কত বাজে চিন্তা মাথায় আসছে, ঘুমোতে পারছি না এক ফোঁটা। কেন করলেন এমন? জানেন চিন্তা করতে করতে আমার কি হাল হয়েছে? বলতে বলতে ঝরঝর করে কেঁদে দেয় শোভা। ওপাশ একদম নিশ্চুপ হয়ে আছে। চুপচাপ শোভার কান্না শুনছে আর দীর্ঘশ্বাস ফেলছে। কিছুক্ষণ বাদে রিফাতের গলা শোনা গেল, আর কতক্ষণ কাঁদবে পাগলি? কান্না শোনার জন্য বুঝি 7 সমুদ্র 13 নদী পার থেকে এই 7 সকালে এত আয়োজন করে ফোন করেছি? শোভার ফোপানি বন্ধ হয়ে গেল। চমকিত কণ্ঠে প্রশ্ন তুলল, মানে কি? কি বলছেন এসব? তুমি আমাকে এত মিস করবে জানলে ফোনটা বহু আগেই বন্ধ করে দিতাম। রিফাত কথা ঘুরিয়ে নেয়। শোভা নাছর বান্দার মতো মাথা নাড়ে। কথা ঘুরিয়ে নেবেন না। কি যেন বলছিলেন? 7 সমুদ্র 13 নদী পার মানে কি? হ্যাঁ, কোথায় আপনি? রিফাত হাসলো। তা জেনে তোমার লাভ কি? তুমি তো এমনিতেই আমাকে সহ্য করতে পারো না। কাছে থেকে কেবল তোমার বিরক্ত করা ছাড়া আমার আর কি কাজ? আর আমি কাছে থাকি কিংবা দূরে, তোমার তাতে কিছু যায় এসে যায়? বরং আমি দূরে থাকলেই তো তুমি খুশি। শোভা কড়া গলায় বলল, যা জানতে চেয়েছি তাই বলুন, কোথায় আপনি? রিফাত দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, যতটা দূরে থাকলে আমি আর তোমায় বিরক্ত করব না, ঠিক ততটা দূরে আছি তোমার থেকে। প্লিজ ভাব বাচ্চে কথা না বলে পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। কোথায় আছেন আপনি? দোরালা পনির অপর প্রান্তে দীর্ঘশ্বাস পড়ল। বাবা অনেকদিন ধরে চান তার বিজনেসে বসি, কিন্তু আমি রাজি না। এদিকে আরেকজন আমাকে বিয়ে করতে রাজি হলো না। ছাত্রার মতো তার পিছনে পড়ে থেকেও তাকে গলানো গেল না। তো দেশে বসে থেকে করবোটা কি? কার জন্য দেশে থাকবো? কেউ তো চাইছে না আমায়। তাই ভাবলাম বসে না থেকে সময়টা কাজে লাগাই। তাছাড়া একটা বিজনেস ডিগ্রি থাকলে ব্যবসাটা বুঝতে সুবিধা হবে। তাই লন্ডনে চলে এলাম। ভালো করেছি না? এখন তোমাকেও আর বিরক্ত করবো না। নিশ্চিন্তে পড়ালেখা করতে পারবে তুমি। শোভা বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেল। রিফাত তাকে না জানিয়ে এরকম ডিসিশন নিয়ে নিল। যদি দূরেই যাবে তবে কাছে আসার এত চেষ্টা কেন করলো? শোভা নির্বাক হয়ে বসে রইল। রিফাত ভালো ভালো করে অস্থির হয়ে যাচ্ছে। শোভা ফোঁস করে শ্বাস ফেলে। এরকম লুকিয়ে চুরিয়ে পালিয়ে যাওয়ার মানে কি রিফাত? দূরেই যদি যাবেন তবে আমার সাথে কেমন খেলা খেললেন বলুন তো? শোভার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনে থমকে গেল ছেলেটা। কি প্রতি উত্তর দেবে ভেবে কিছু সময় চুপ রইল। তারপর মৃদু হেসে বলল, খেলা খেলা কেন হবে শোভা? এইসব বলে আমাদের বন্ধুত্বটা ছোট না করলেও পারতে। তাছাড়া প্রত্যাখ্যান তো আমি সয়েছি শোভা। তুমি কেন অভিযোগের আঙ্গুল তুলছ আমার দিকে? বারে বারে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো, আমি না। কাজে এসব বলাটা একদম অর্থহীন লাগছে।
রিফাতের কড়া কথায় শোভা থমকে গেল। আসলেই তো, সে কেন রিফাতকে প্রশ্নবিদ্ধ করছে? রিফাত তো তার মন জয় করতে যথাসাধ্য চেষ্টা করছে, তবুও ওকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো কতটা যুক্তিযুক্ত? শোভার মাথাটা কেমন যেন ভার ভার লাগে। রিফাত দেশে নেই কথাটা মনে এলেই মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে। হৃদয় জুড়ে আন্দোলন হচ্ছে, বিদ্রোহ করতে মন চাইছে, অভিমানে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। রিফাতের শান্ত ধীরস্থির কণ্ঠ শোনা গেল। তুমি চাইলে এই দূরত্ব কমিয়ে ফেলা যাবে শোভা। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, আমি দেশে ফিরে আসব। আর তা না হলে এই অনিচ্ছাকৃত দূরত্ব মেনে নিতে হবে। আমি চাইলেই সব হবে রিফাত? এই প্রশ্নটা আগে করলেন না কেন? চলে যাওয়ার আগে জানাতে পারতেন। রিফাতের খড়খড়ে হাসি শোনা গেল। জানলে কি হতো শোভা, তোমার বিয়ে না করার সিদ্ধান্ত পাল্টে যেত। জানি কিছুই হতো না, কারণ তুমি তো আমাকে ভালোবাসো না। ভালোবাসলে হয়তো কাছে রাখার চেষ্টা করতে। শোভা স্তব্ধ হয়ে বসে রইল। এত স্পষ্ট শব্দের বিপরীতে কি বলবে সে? রিফাত আজ এত কঠোর কেন তার প্রতি? এরকম কঠোরতা মেনে নিতে পারছে না সে।